আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি যশোর, বাংলাদেশ থেকে। আমরা ফজর নামাজ পড়েই এখনও আজান শোনা যাচ্ছে। আমরা নামাজ পড়েই রওনা হয়ে গেলাম। আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। যশোরের শিখ খেজুরের রস না খেলে তো হবে না। কিন্তু আমি আসলে ইন্সপেক্ট করব, যদি গাছটা প্রোটেক্টেড থাকে ব্যাট থেকে, তাহলে আমরা খাবো, নাহলে খাবো না। কারণ আমি যশোর আসার পর শত শত গাছ দেখেছি, কিন্তু একটা গাছও দেখিনি যার প্রোটেক্টেড, যেটাকে নেট দেওয়া হয়েছে অথবা অন্য কোনো ধরনের প্রোটেক্টিভ কিছু দেওয়া হয়েছে যেন বাদুড়ে না চাটতে পারে। আমরা যাচ্ছি মিরাপুর গ্রামে। মিরাপুর, সেখানে আমরা খেজুরের রস খেতে যাচ্ছি। আর আমরা চেষ্টা করব কিছু গুড়, যদি ভালো কোয়ালিটির গুড় পাই সেটাও কিনে নিতে। আমরা যাওয়ার পথে দেখলাম সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের ছাত্রাবাস। অসাধারণ সুন্দর পিঙ্ক সকালের অভিজ্ঞতা হচ্ছে আমার এখন। বিউটিফুল। রাস্তার মাঝখানে এই খড়কুটো শুকাতে দিয়েছিল, এটা গাড়িতে আটকে গেছে, এবং অবাক কাণ্ড, গাড়িও আটকে গেল আমাদের এই খড়কুটোয়। এটা আমি বিলিভ করতে পারি না। যাই হোক, আমরা বাকি রাস্তা হেঁটে যাব। আর এখানে টেম্পারেচার অনেক কম। শহরে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, এখন এখানে আমি নিশ্চিত যে মেবি 7 or 8 ডিগ্রি। এখানে অনেক অনেক ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা একেবারে। আর হিউমিডিটি এত বেশি, 88-90% হিউমিডিটি, যার জন্যে একেবারে পেটের ভিতর থেকে ঠান্ডাটা লাগে। কাঁপুনিটা শুরু হয় একদম পেটের ভিতর থেকে। আমাদের সাথে আর অনেকে জড়ো হয়েছেন, আমরা সবাই একসাথে যাচ্ছি সেই খেজুর গাছের বাগানে। আমাদের বাংলাদেশে যেভাবে খেজুরের গাছ কাটা হচ্ছে অথবা নষ্ট হচ্ছে, সেই তুলনায় নতুন করে কোনো গাছ লাগানো হচ্ছে না। এবং হয়তো আমাদের প্রজন্ম, এরপরের প্রজন্ম হয়তো খেজুরের রস, খেজুরের গুড় দেখবেও না। তো কাজেই এটাকে প্রিভেন্ট করতে হলে আমাদের সরকারি বেসরকারিভাবে যেভাবে হোক কমার্শিয়াল খেজুরের বাগান তৈরি করতে হবে, যেখানে শুধু খেজুরের রস কালেক্ট করা হবে এর জন্যেই। এবং তাহলেই বাংলাদেশের এই ঐতিহ্য টিকে থাকবে। এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। এত দূর আসার পর যেটা দেখলাম সেটা হলো যে এখানে, যেটা আমি গতকালও বলেছিলাম, যে এখানে আসলে সেই কালচারটা নাই। এটা প্রোটেকশন দেওয়ার জন্যে, যে খেজুর রস যেন ব্যাটের স্যালাইভা দিয়ে কন্টামিনেটেড না হয়, সেটা প্রিভেন্ট করার জন্য যথেষ্ট স্টেপ নেওয়া হয়নি। এখানে যে খেজুরের যে কলসটা আছে, মাটির হাঁড়ি, সেটার ভিতরে খেজুরের ডাল দেওয়া হয়েছে যেন ব্যাট ঢুকতে না পারে। কিন্তু আসলে সেটা তো এভাবে হয় না, ব্যাট লিক করে গাছের যেখানে কাটা হয়েছে সেই জায়গাটা। কাজে এটার ভিতরে ব্যাটের যে নিপা ভাইরাসের যে ভয়, সেটা আছে। কাজে আমরা এটা খাবো না। আর আপনাদেরকেও রেকমেন্ড করব, আপনারা যারা খেতে চান এইভাবে ইন্সপেক্ট করে দেখে তারপর খাবেন। এটা সেফ না। এটাতে গুড় হবে, কিন্তু কাঁচা খাওয়া যাবে না। এই সাত সকালে উঠে আসলাম, একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কিন্তু আসলে আমি কোথাও যশোরে কোথাও দেখি নাই সেভাবে প্রোটেক্টেড। কারণ এখানে আসলে যারা
রস কালেক্ট করে এরা কেউ খাওয়ার জন্য, কাঁচা খাওয়ার জন্য না, সবই গুড় তৈরি হয়, কাজে সেভাবে তারা আসলে এটাকে টেক কেয়ার করে না। এখানে আরো একটা জিনিস খেয়াল করলাম যে গাছ কাটে ভীষণ মানে অ্যাবিউসিভ ভাবে, কারণ গাছটা ধ্বংস হয়ে যায়। আমরা যেভাবে কাটি চারিদিকে সুন্দরভাবে এটা ডালপালা কেটে তারপর হয়তো 10 ইঞ্চি 8 থেকে 10 ইঞ্চির মতো জায়গা আমরা কাটি, এখানে প্রায় 18 ইঞ্চ লম্বা করে কেটে ফেলা হয়, অনেক ডিপ করে কাটা হয়। এতে হয়তো রসের yield বেশি হয়, কিন্তু গাছ শেষ হয়ে যায়, গাছ এখানে টিকে থাকতে পারে না, মরে যায়, বেশি দিন মনে হয় না থাকবে। আর এই রস এত দূর আসলাম, খাওয়া হইল না। রসের কালার দেখেন, কালার সুন্দর। কি সুন্দর একটা সোদা গন্ধ, মিষ্টি মিষ্টি গন্ধটা অসাধারণ। আর এইটাতে ভরে 5 লিটারের এইটাতে ভরে নিয়ে যাওয়া হচ্ছে বাসায়, সেখানে আবার জাল দেওয়া শুরু হবে, আর আমরা আরও রস কালেক্ট করব। একটু আগে আমি যেটা বলেছিলাম যে গাছ এখানে অনেক বেশি এলাকা নিয়ে কাটা হয়, মানে প্রায় 18 ইঞ্চ কিংবা আরও বেশি, প্রায় 2 ফিটের মতো লম্বা করে কাটা হয়। আর গাছের যেভাবে কাটে এটা আসলে গাছ ড্যামেজ হয়ে যায়, এভাবে আমরা তো কাটি না। আমি ভাই এই টুকটাতে স্যাটিসফাইড না। তো মুকুল ভাই একটু ডিসঅ্যাপয়েন্টেড আমাদের এই টোর নিয়ে। এই যে গাছটা কেটেছে, এটাকে বাংলা আমরা যে বলি না মুড়ায় ফেলানো, মুড়া ফেলাইছে, সেইভাবে গাছগুলো কাটে, খুব বেশি কাটা হয় গাছ। এই দেখতে পাচ্ছেন গাছের এমন অবস্থা, তারপর যে বেঁচে আছে কীভাবে, এটা একটা অবাক কাণ্ড। কুয়াশা, কুয়াশার চাদরে ঢাকা এই গ্রামীণ জনপদ, ক্ষেত খামার সব ঢেকে গেছে। যশোর বাংলাদেশের সমস্ত বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট লার্জেস্ট ভেজিটেবল প্রডিউসার। যে ভেজিটেবল যে হয় সারা বাংলাদেশে, তার মধ্যে এটা বিরাট একটা অংশ তারা প্রোভাইড করে এই যশোর থেকে। আমরা এই আঙ্কেলের সাথে পটল গাছ নিয়ে কথা বলবো। এটা একটা পটল গাছ আছে, বলেন তো চাচা এটা কেমনি কী করেন? এই পটল গাছের এই যে ডুগা আছে, এই ডুগাগুলো কেটে মাটিতে, নরম মাটিতে গেড়ে দিতে হয়। গেড়ে দিলে ওকে খুব দ্রুতই ওর থেকে ওই অঙ্কুরোদ্গম হয়ে পাতা ছাড়ে। পাতা ছাড়ে ওইটে বানে যে টাল আছে, এই টালে উঠতে হয়তো মাসখানেক সময় লাগে, তারপরে ওঠার পরেই ফুল এসে যায়। আচ্ছা, তো এখন এই যে আপনারা মাচা লাগিয়েছেন এখানে, এখানে অনেক অনেক বড় জায়গা নিয়ে বিরাট একটা ক্ষেতের মধ্যে এটা লাগানো হয়েছে, তো এইটা কতদিন পটল তৈরি হবে, কতদিন প্রডিউস করবে? একটা ফুল ফোটার পরে আমাদের এখানে ফুলগুলো, পুরুষ ফুলগুলো আবার ওই মায়া ফুলগুলোর আর কি ওই অঙ্কুরোদ্গম করা দিতে হয়। তো দিলে দ্রুত ওইগুলো অঙ্কুরোদ্গম হয় এবং ফলটা পুষ্ট হলো এবং সঠিক মাত্রায় হয়। সেটা বুঝলাম, কিন্তু এই গাছগুলো কতদিন টিকবে? এই মাচা যে লাগাইছেন এটা কতদিন টিকবে? 1 বছর তো থাকবেই, 1 বছর থাকবে। কোনো কোনো গাছ যারা সংরক্ষণ করতে পারে তারা 2 বছর রাখে। তাহলে একবার এই মাচা তৈরি করার পর 1 থেকে 2 বছর এটা ফল, এটা পটল প্রডিউস করে, এই তো? থ্যাংক ইউ। জি, জানতাম না যে পটল গাছ একবার লাগালে 1 থেকে 2 বছর পর্যন্ত কন্টিনিউয়াস প্রোডাকশন দেয়, এটা আমার জানা ছিল না, আজকে আমি প্রথম জানলাম। একটা ব্যাপার জানলাম, আমার ক্ষেত যেটা আছে জি, এটা 2 বছর চলছে। 2 বছর চলে। আচ্ছা, একটা ব্যাপার জানলাম যে এটা ডাল কেটে সেটার লতা থেকে আপনার নতুন গাছ তৈরি করা হয়, নতুন ভাইন তৈরি করা হয়। কত কিছু আছে জানার পৃথিবীতে। এই শীতের সকালে সরিষা খেতে কিছু ফটোশ্যুট করলাম আমরা। খালি মোটেল নাই, আমরাই মোটেল। দেখলাম আর কি, আমি তো দেখিনি, শহরে বাড়ি আছে, আমি তো দেখিনি। কয় হারি লইলেন?
ও সাইকেল নিয়ে গেছে আচ্ছা আর এখানে আছে হ্যাঁ চলো রড জাল দিয়ে যায় না দেরি আছে আপনারা যাবেন তারপরে আপনারা গাড়ি নিয়ে চলে যান আমার সে মেভাই করে মামুন ভাই কি ডিবিতে আমাদের রস তিনি তার বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং সেখানে জাল দিয়ে তোয়াক বানানো হবে, গুড় বানানো হবে, এগুলো আমরা দেখবো আজকে। ভাই আসসালামু আলাইকুম। আপনার কয়টা গাছ আছে এখানে? আমার গাছ আছে এভারেজ মিলে 60টা। 60টা গাছ। আপনার নাম জানা হয়নি? আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ হাফিজুর রহমান সাদা। সাদা, এই জন্য কি আপনি সাদা জামা পরেন সব সময়? আচ্ছা আচ্ছা, হাবিবুর রহমান সাদা। তো আপনার যে এই দাটা আছে, এটা কি স্পেশাল দা? ডিজাইন তো অন্যরকম দেখে মনে হচ্ছে। দাটা হলো এই বনমন কাটার জন্য। কাটার জন্য জি। দেখতে পাচ্ছেন এই দায়ের ডিজাইনটা খুবই ডিফারেন্ট, স্পেসিফিক কাজের জন্য এটা তৈরি করা হয়েছে। ভাই আমাদের রস নিয়ে চলে এসেছেন, তো আমরা গাড়ি নিয়ে আসার ফলে তার আগে পৌঁছে গেছি। এবার আমার গাছরা ছবি তুলতে হবে, কবিরাজি গাছরা আছে এক লজ্জাপতি, আকন্দ, তারপরে কুচ গাছ, তারপরে রক্ত লাল ধরস, রক্ত আরও রস আসছে। ওই না শেখ লজ্জাপতি এই গাছ। এই জন্য বিভিন্ন ধরনের ঔষধি গাছ এখানে আছে। আচ্ছা আচ্ছা, এই এটাই কর এই রসটা নামা দিন গাই শেখ না খুব লজ্জা পায়। রস বাল দিয়ে আছে জাল দেওয়া হবে এই বড় টিনের পাত্রে। এই জ্বালানিটা যে এত কষ্টকর তাও যাও কাঁচালের বিক্রয় বলে আচ্ছা, আমাদের প্রসেস শুরু হলো। কেমন আছো? দে এখান দে 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 অল্প দে কাঁচার গ্লাস নিয়ে আয় তাহলে ওরা রস খাচ্ছে। আমাদের জন্য ভিজানো পিঠা চলে আসছে, বাংলাদেশের ট্রেডিশনাল শীতের পিঠা খাওয়ার আগে বোঝা যাচ্ছে যে খুবই নরম এবং খুবই সুন্দর চিতই পিঠা হয়েছে, আর ভেঙে গেছে কারণ এটা একেবারে নরম এবং এখন খেয়ে দেখতে হবে স্বাদটা কেমন। চিনিটা না চিনিতে এখন লস, এখন চিনি দিতে বললেন দেবে তাই এখন চিনি চিনি দেবে পাঠালে চিনি দেয় শক্ত করা যাবে। সেইটা কোনটা? এটা এখন না, এইটা জানেন ওইটা হচ্ছে যে পুরনো যে সমস্ত গোড়ে যখন ওই যে এর আগে পিছনে হয়ে গেছে ওই আইনে পাঠালে এখন চিনিতে লস। তোমরা খাইছো? লজ্জা পায়। আর আমাদের গুড় জাল হচ্ছে এখানে। দেখুন এই শীতের পিঠা। আমি পরে খানো জান তুমি দিতে আমরা খাবার যদি এটা সামনে পরে না ভাই নারিকেল দেওয়া হয়েছে মনে হয় না? নারিকেল আমরা তো আসলে এই ভিজানো পিঠায় নারিকেল দিই না, এই নারকেল দেওয়া হয়েছে, স্বাদটা একটু ডিফারেন্ট। এভাবে জাল দেওয়ার একটু পরে যে গাত তৈরি হয় এগুলো আবার তুলে ফেলে দিতে হয়।
আর জাল দেওয়া হচ্ছে খেজুর গাছের পাতা দিয়েই। খেজুরের রস জাল হচ্ছে খেজুরের পাতা দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে। ঝোলা গুড় আর রুটি চলে এসছে। ঝোলা গুড়টা নরম গুড় যেটা, সেটা প্লাস রুটি, চালের রুটি। এই চালের রুটি দেখে তো হবে। আর যারাতে কিছু লোক ব্যবসায়িক তো ওই আপনি দম নিয়ে আসেন, এখানে গরম পানি দিয়ে সাবান দিয়ে নেন। এটা খেতে ভালো, আজ অনেক জায়গায় দিচ্ছে কিন্তু সবাই না। খুব ফ্লেভারফুল। এই ভাই কৃষি এবং কৃষি বিষয়ক ইনফরমেশন এত বেশি জানে। ভাই খেজুর গাছের গল্পটা বলো তো, কি পূর্ব পশ্চিম কি করতে হয়? খেজুর গাছ যখন শীতের সিজন আসবে তখন এই রসের জন্য খেজুর গাছটা পূর্ব দিকে 1 বছর কাটবে, পরের বছর কাটবে পশ্চিম দিক মুখ করে, গাছের মুখ করে। হ্যাঁ, পূর্ব সাইড পশ্চিম সাইড। এর কারণ হচ্ছে সবসময় এটার সূর্যের তাপটা পড়লে, আলো পড়লে তখন যে খেজুরের রসটা হয়, ওই রসটার জন্য এটার জন্য ভালো আর কি। অন্যদিকে যদি সূর্য আলোর বিপরীতে থাকে তাহলে সেই জায়গায় দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করে, গাছ পচে জায়গা, হ্যাঁ ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন গাছটা পচে যায় এবং গাছ মারাও যায়। এই জন্য সাধারণত যারা খেজুরের রস সংগ্রহ করে তারা পূর্ব 1 বছর কাটে, পশ্চিমে পরের বছর কাটে। গাছের পূর্ব পশ্চিমে। হ্যাঁ, কারেক্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা এটা ওই পাটালি গুড় বানাবো না, আমরা এটা ঝোলা গুড় অথবা যেটা কি তোয়াক বলে, অথবা আমরা বলি সিন্ধি। এটা সিন্ধি বানাবো আমরা এটাকে, মানে এটা হবে খুব ঘন সিরাপের মতো। লরা বলে, কেউ বলে খৈরা বলে। এটা গোবরটাকে এভাবে এই পাশে কি বলে পাটশোলার মধ্যে লাগিয়ে তারপরে জ্বালানি তৈরি করা হয়। এটার কাউপক্স হয়েছে আমার যতটুকু ধারণা। এ তো ডেঞ্জারাস, এভাবে এটা রাখা কি সঠিক কি না শিওর না, তো মনে হয় পক্স হয়েছে তার। আমাদের রস জাল হচ্ছে, এখন আমরা এখানে আসছি একটু ঘোরাঘুরি করতে। এখানে ফোটা ফোটা রস পড়ে, এই যে আহারে রসের ফোটা রে, ওয়াও। একটা ড্রিম কাম ট্রু, স্বপ্ন দেখেছিলাম যে গাছের নিচে দাঁড়িয়ে আছি আর ফোটা ফোটা রস পড়ছে, খাচ্ছি এখন। মজা না, মিষ্টিও না, টকও না, পাইন না। এটার মধ্যে আরেকটা ফোঁটা আছে, কিন্তু এটা বেশি ময়লা, একটু ময়লা বেশি, এটা খেতে পারলাম না। সিম গাছের প্রচুর সিম, মাশাআল্লাহ, সিমের ক্ষেত, প্রচুর সিম হয়েছে। আসো এদিকে, আসো এদিকে, আসো। ঘুরে আয় আবার, লজ্জা পায়। যাও যাও, এদিকে আসো, কথা বলি। কই যাও? ঘুরে আয় আবার। কি তোমার ভাই লাগে না বোন লাগে? বোন, তো বোন নাকি সকালে ঘুরতে বেরিয়েছো? হ্যাঁ, কেমন আছো? কথা বল। মাশাআল্লাহ, আচ্ছা যাও, থ্যাংক ইউ। সে তার বোনকে নিয়ে ঘুরতে বেরিয়েছে সকালে। রস শুধু আমরা খাই না, পাখিরাও খায়। ফিঙ্গে রাজা,
রস কাঠবেড়ালিও খায়। রস যে শুধু বাদুড় খায় তা না, পাখি, বাদুড়, কাঠবেড়ালি অনেক কিছুতেই খায়। কাজেই এই রস কীভাবে খাবেন, কোথায় খাবেন, কেয়ারফুল হতে হবে। আর আমার গলাটা মনে ভেঙে যাচ্ছে এই ঠান্ডা ওয়েদারে। কাকতাড়ুয়া অনেকদিন পর দেখলাম। কি খাও? জামার অংশ খাচ্ছিল সে। দেখি আমাদের গুড়ের কি অবস্থা। গুড় অলমোস্ট হয়ে গেছে। এখনো গাড়ি চাই এমনি মাঝে মাঝে ব্রেক করে তুলবো, আর এদিকে গুড় ভেঙে তখন খাওয়া জায়গায় পৌঁছে দেখা যায় গুড় অনেক দিন ভেঙে একদম গোল্ডেন কালার হয়ে এসছে এখন। গত বছর আমার ছেলে ছাড়িল এইরকম কাহিনী। আমার চাচা এরকম গুড় অনেক বড় তো আমাদের করাইছিল। তো এই গুড়ের সামনে এরকম গুড় জাল দিতেছে, তো ছোট আমার ফুয়াতো বোন একটা ছিল, ছোট বাচ্চা কোলে নিয়ে দাঁড়াইছে, এই গুড়ের মধ্যে পড়ে গেছে। এই ডাকাইতে গত বছর দুটো একসাথে তারপর মারা মারা গেছে। ইন্নালিল্লাহ। দুটো একসাথে মারা গেল। না এখনো হয়নি। বড় বড় গোল গোল না না জাল ঠিক আছে, আর আগুন লাগবে না। যদিও আমরা এটাকে পাতলা রাখবো, এটা আমরাকে পাটালি গুড় বানাবো না। আগে বলেছি আমরা সিরাপ বানাবো, যেটা বলে তোয়াক অথবা সিন্ধি। আর এটাকে এখন বীজ তোলা হবে একটু, যেন এটা ঘন হয় এবং একটু জমে যায়। এখন বীজ তোলা হচ্ছে। ওই উপরটা ওইখানে ওই এবার একটু শুনে মারলে এভাবেই ডলাডলি করতে করতে এক সময় এটা ঘন হয়ে যাবে এবং দানাদার হয়ে যাবে, এবং সেই দানাগুলো যখন বাকি রসের সাথে মেশানো হবে, সেটাও এক সময় আস্তে আস্তে বেশি দিন ঘরে রাখার পর দানা হয়ে যাবে। আমাদের বীজ অলমোস্ট তৈরি হয়ে গেছে। এই যে জমে যাওয়া এবং দানাদার হওয়া, এটাকে বলে বীজ। বীজ মারা বলে এটাকে, বীজ মারা। বীজ তুলে এখন এটাকে ঠান্ডা করা হচ্ছে। ঠান্ডা করে আমরা বয়মে ভরে নিয়ে যাব ঢাকা। আপনারা যে একদম খুবই ডার্ক একটা ব্রাউন কালার হয়েছে এখন, এটা ন্যাচারাল কালার। এখন আমি জানি হাজারি গুড় সাদা হয় অথবা অন্যান্য গুড় অনেকেই দোকানে সাদা বিক্রি করে, কিন্তু সেগুলো আমি যতটুকু জানি সেটা হাইড্রক্স অথবা আপনার ফিটকিরি দিয়ে সাদা করা হয়। ন্যাচারালি গুড়ের কালার কখনোই সাদা হওয়ার কথা না, এটাই হলো তার ন্যাচারাল কালার।
লাগে আর একটা নিয়ে আসে লাগবে না দরকার না তো থাকে এখন যে আমাদের যে কিছু গুড় রয়ে গেছে এই প্যানের মধ্যে, সেটা আমরা এখন চালের রুটি দিয়ে খাবো সবাই মিলে। রিজিকের মালিক হলো আল্লাহ। অসাধারণ লাগতেছে ভাই। আর আমার ছেলে হাসে পাগল হয়ে যাচ্ছে। এটা ভাই ইউটিউবে দেওয়া লাগবে। একটু গুড় বেশি লাগালি। অসাধারণ, আসলে ভালো লাগছে ভাই। সবার খাওয়ার পর এখন আমার টার্ন। একেবারে মানে প্যান থেকে রুটি আর এই সস। এরাম করে খা। এই আমার তো খাওয়া জটে না। এটা আপনারা আইয়েছেন তাইতে না। এটা হলো কালার। যখন অনেক বেশি ঘন থাকে তখন আবার কালচে দেখা যায়, কিন্তু এই সুন্দর কালারটাই হলো গুড়ের কালার। বাহ, আবার হেভেনলি। ওজন করা হচ্ছে। গ্রামের ভিলেজ লাইফ যেটাকে আমরা বলি, তার একটা রিয়ালিটি হলো, ধরুন একটু আগে দেখেছিলেন যে মহিলা এটাকে মাখামাখি করছিল, সে কিন্তু সেই হাতেই পানি দিয়ে হাত ধুয়ে তারপর সেটা দিয়ে আবার আলু ভর্তা বানাবে, বেগুন ভর্তা বানাবে। তো গ্রামের খাবার অসাধারণ মজা, সুস্বাদু। মেবি এটা তার একটা কারণ। তো এটা হলো 500 টাকা কেজি। আমরা যে গুড়টা নিলাম পার কেজি 500 টাকা। আমাদের রস কালেকশন করে তারপর সিরাপ বানিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলে যে কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আবার বের হয়ে যাব অন্য কোথাও, অন্য কিছু দেখতে। আমরা গতকাল রাতে ছিলাম এই ওরিয়ন হোটেল। এখানে ওরিয়ন বলে, আসলে ওরায়ন হবে, তো আমি তো যতটুকু জানি ওরায়ন প্রোনাউন্সিয়েশন হবে, বাট বাংলাদেশে আমরা এটাকে ওরিয়ন বলে। ওরিয়ন হোটেলে ছিলাম। এবং আজকে রাতটা কোথায় থাকবো আবার? আজকে আমরা যাব অরুণিমা গল্ফ রিসোর্ট, এটা নড়াইল কালিয়া উপজেলায়। আমরা এই মুহূর্তে রওনা করব জিগরগাছা গদখালি, যেখানে ফুলের রাজধানী বলা হয়। গদখালি ফুলবাগান দেখব। এরপরে আমরা নড়াইল কালিয়ার উদ্দেশ্যে রওনা করব অরুণিমা রিসোর্টের উপলক্ষে। থ্যাংক ইউ। রাতে আমরা থাকবো সেই রিসোর্টে। আর খেজুরের গুড়, খেজুরের গুড়টা মানে অ্যামেজিং ছিল। আমরা পাটালি গুড় আনিনি, আমরা ঝোলা গুড়টাই, মানে নরম যেটা লিকুইড অথবা কী বলবো এটাকে, সিরাপ, এটা আমরা এনেছি। সিন্ধি বলে, অনেকে বলে তোয়াক। তো এখন পাটালি টানি নাই, ইনশাল্লাহ ফিউচার আনবো। আমি জানি আপনারা তার ফোন নাম্বার চান, ঠিকানা চান, আমি দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশন। কিন্তু ভাই এটা মনে রাখতে হবে যে আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না। আমাকে সে ভালো জিনিস দিয়েছে, আপনাকেও যে ভালো জিনিস দিবে এই গ্যারান্টি আমি দিচ্ছি না, দিতে পারছি না। কারণ এর আগে রাজশাহীর এক আমের ব্যাপারে আমি বলেছিলাম যে আম ভালো এবং লোকটা আমার ভালো লেগেছিল, কিন্তু তারপর আমি আমেরিকা যাওয়ার পর দেখি ডজনের পর ডজন ইমেল আসছে যে ভাইয়া টাকা পাঠিয়েছে কিন্তু সে আমাদের কাম দিচ্ছে না। এখন এটা আমি কী করবো? আমেরিকায় বসে আমি তার রাজশাহী ফেরত এসে তাকে বলতে পারি না যে আম দিচ্ছেন না কেন। এটা আমার কোনো দায়িত্ব নাই। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আপনাদের সাথে, এবং আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করবেন, আপনাদের নিজ দায়িত্বে আপনারা সেটা ডিল করবেন, আপনার তার সাথে কাছ থেকে কিনবেন কি না কিনবেন। তবে আমরা এনজয় করেছি, আমরা ভালো গুড় পেয়েছি। আর হয়তো ইনশাল্লাহ আবার আসবো কোনো এক সময় ইন দ্য ফিউচার। আর আমাদের এই ব্লগের এখানেই শেষ। ইনশাল্লাহ উইল হ্যাভ মোর ফান ইন যশোর। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
পাখি